আসসালামু আলাইকুম। বিডি টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় বস্তুর অবস্থা ও চাপ, এই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে আমরা আমাদের কোন কোন বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আমরা জানবো আগে। তো আমরা বের করি, আমরা বস্তুর অবস্থা ও চাপ পদার্থবিজ্ঞানের এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা জানবো। তো আমি প্রথমে এই অধ্যায়ের যে সংজ্ঞাগুলো বা খুব গুরুত্বপূর্ণ বা এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো প্রশ্ন এসে থাকে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমরা বেশ কিছু আমরা জানবো, সংজ্ঞা জানবো আমরা এই অধ্যায়গুলো থেকে। তো সংজ্ঞার মধ্যে প্রথমেই আমি লিখব চাপ কাকে বলে। চাপ। 2 নম্বরে ঘনত্ব কাকে বলে। ঘনত্ব। চাপ বিষয়টি কি? চাপ আমরা জানি, চাপ ইংরেজিতে যাকে বলা আছে প্রেশার। চাপ একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকেই আমরা চাপ বলতে পারবো। চাপের সংজ্ঞা আমরা সংজ্ঞাটা আমরা আমাদের সূত্র থেকে দিতে পারি। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং চাপ সমান আমরা লিখতে পারি F/A। তো চাপের সংজ্ঞাটা কি হতে পারে? চাপের সংজ্ঞা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকেই বলা হচ্ছে চাপ। তো সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি? চাপ ইকুয়াল বা চাপের সংজ্ঞা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলা হচ্ছে। আমরা খুব সহজেই চাপ কাকে বলে এটা সংজ্ঞাটা বের করে ফেললাম এবং চাপ সমান আমরা জানি F/A। এখন আমরা চাপের একক আমরা সহজে বের করতে ফেলতে পারি। এখানে বলের একক আমরা জানি নিউটন এবং ক্ষেত্রফল একক বর্গমিটার। আর চাপের একক আমরা বলতে পারি নিউটন মিটার ইনভার্স 2। আর নিউটন মিটার ইনভার্স 2কেই আমরা বলতে পারি প্যাসকেল। অর্থাৎ চাপের একক আমরা দুইটা একক জানতে পারি, একটা নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল, যে কোনো একটা আমরা বলতে পারি। এই হলো আমাদের চাপ কাকে বলে, চাপকে কী দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে এককটা আমরা কীভাবে বের করবো তা জানলাম। এখন যদি বলা হয় 1 প্যাসকেল কাকে বলে, 1 প্যাসকেল কাকে বলে তাহলে আমরা কি বলতে পারি? 1 প্যাসকেল 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে উপর যদি 1 নিউটন বল প্রযুক্ত হয় তো হয় তাকে 1 প্যাসকেল বলে, 1 প্যাসকেল বলে। আচ্ছা, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 বর্গমিটার অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রযুক্ত হয় তাকে আমরা 1 প্যাসকেল বলবো। এখন আমরা দেখব ঘনত্ব কাকে বলে। ঘনত্ব, তো তার আগে আমাদের জানা লাগবে ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল আমাদের M/V, এটা আমাদের মেইন সূত্র ঘনত্ব। তো এখানে পরিচয় করে দিচ্ছি, এটা রো, বন্ধনীর মধ্যে দিয়ে দিচ্ছি রো, যাকে ঘনত্ব বলা হচ্ছে, ঘনত্ব। আর M সমান আমরা জানি বস্তুর ভর, আর V আয়তন।
আচ্ছা, আমরা রো ইকুয়াল এম ভাগ ভি, এখান থেকে হচ্ছে আমরা আসলে সংজ্ঞাটা লিখতে পারি, এই অংশ থেকেই আমরা সংজ্ঞাটা লিখতে পারি। সংজ্ঞা সব মুখস্থের বিষয় না, এগুলো জাস্ট বুদ্ধি খাটিয়ে আমরা সংজ্ঞাগুলো লিখতে পারি। তো আমরা সংজ্ঞা কী দিতে পারি? ঘনত্বের সংজ্ঞা, ঘনত্ব ঘনত্বের সংজ্ঞা হচ্ছে এই যে একক আয়তনের মধ্যে যে ভরের কোনো বস্তু থাকে তাকে বলা হচ্ছে ঘনত্ব। একক আয়তনের মধ্যে যে ভর থাকে তাকে বলা হচ্ছে ঘনত্ব। একক আয়তনের মধ্যে ভরের পরিমাণকে ঘনত্ব বলে। ওকে, তাহলে ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়? আমরা রো জানি, রো ইকুয়াল এম ভাগ ভি। আচ্ছা, ঘনত্বের একক তাহলে কী হচ্ছে? আমরা জানি ভরের একক কি? কেজি। আর আয়তনের একক ঘনমিটার। এটা যদি আমরা উপরে তুলে দেই তাহলে হচ্ছে কী হবে? কেজি মিটার ইনভার্স 3। তো খুব সহজে আমরা এককও বের করে ফেললাম, ঘনত্ব কাকে বলে এবং তার একক। আচ্ছা, তারপরে আমরা দেখব আর কোন কোন বিষয়গুলো আমাদের এখানে লাগতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মাত্রা অনেকে প্রবলেম করে, যে মাত্রা বের করার তাদের ঝামেলা হয়ে যায়। এর জন্য হচ্ছে আমি দেখবো চাপের আমাদের মাত্রাটা কি। আমরা চাপ সমান জানি কি? পি সমান এ ভাগে, এখান থেকে হচ্ছে আমরা মাত্রাটা বের করবো। মাত্রা আমরা জানি মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। আর এখন দেখব আমরা, আচ্ছা, বলের একক কি? বলের একক হচ্ছে এম এল টি ইনভার্স 2, কিন্তু আমরা বলের একক জানি। আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার। তো আমরা যদি এল স্কোয়ারকে সূচকের নিয়মে উপরে তুলে দিই তাহলে কি হচ্ছে? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এই যে এটা হলো আমাদের চাপের মাত্রা। চাপের মাত্রা হচ্ছে আমরা এভাবে বের করতে পারবো। এখন আমাদের বাকি থাকলো ঘনত্ব। ঘনত্বর মাত্রাটা আমরা বের করব। এই অধ্যায়ে বেসিক্যালি বেশি ঘনত্ব আর চাপ এর সমন্বয়ে এই অধ্যায়টা তৈরি আসলে। ঘনত্বের মাত্রা বের করা সিম্পল। এখানে রোকে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, আমরা রো সমান এম ভাগ ভি। আচ্ছা, আমরা ভরের যে মাত্রা তাকে জানি এম, ক্যাপিটাল এম, আর আয়তনের মাত্রা এল কিউব। তাহলে আমরা জানি এম এল এত। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনত্বের মাত্রা, খুব সহজে বের করে ফেললাম। ওকে, আমরা চাপ, ঘনত্ব এর ডিটেলস অনেক কিছু জেনে ফেললাম। এখন হচ্ছে আমরা যা করব সেটা হচ্ছে এই চাপ এবং ঘনত্বের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু প্রবলেম করব। প্রবলেমগুলো আচ্ছা, একটা বিষয় দেখানোর জন্য আমি মেইন বইটা থেকে দেখাচ্ছি যে এখানে খেয়াল করলে দেখতে পারবো যে তরলের ভেতর চাপের ক্ষেত্রে হচ্ছে তরলের ক্ষেত্রে চাপটা কীভাবে কাজ করে। তো আমরা তো জানি যে হচ্ছে আমরা যদি একটা পাত্রের মধ্যে কোনো একটা বস্তুকে এখানে ডুবায় রাখি, তাহলে এখানে এর উপর চাপটা কীভাবে কাজ করতেছে? এর উপর চাপ কাজ করবে হচ্ছে, আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। আমরা তরলের মধ্যে চাপ কীভাবে নির্ণয় করব। তো তরলের ভিতরে চাপ নির্ণয় করতে গেলে আমরা মনে করতেছি যে এটা একটা পাত্র আমাদের, এখানে একটা বস্তু আছে ভাবলাম, আর এগুলো পানি, এগুলো সব পানি। তো এইখানে এখান পর্যন্ত বস্তুটা যে পর্যন্ত আছে এখানে কিন্তু আমাদের কী দেওয়া থাকতে পারে? উচ্চতা। এই যে ওপরের পৃষ্ঠ থেকে এই পর্যন্ত আমাদের একটা উচ্চতা দেওয়া থাকতে পারে H1, আর শুধু বস্তুর একটা হাইট দেওয়া থাকতে পারে H2, বা টোটাল আমাদের এতটুকু দেওয়া থাকতে পারে। আমাদের টোটাল এখানে হচ্ছে টোটালটা আমাদের H, অর্থাৎ তরলের গভীরতা দেওয়া থাকতে পারে H।
যদি কোনোভাবে তরলের গভীরতা দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের তরলের মধ্যে চাপ নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে। তো আমরা বের করি কীভাবে, যে চাপের যে সমীকরণ, চাপের যে সূত্র পি সমান, আমরা তো জানলাম যে পি সমান কী জানলাম, সরি, এম ভাগ এটা জানলাম। এখন হচ্ছে এটা তো শুধুমাত্র ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা, মানে এমনি স্বাভাবিক ক্ষেত্রে, পানির ক্ষেত্রে না, তরলের ক্ষেত্রে না, এমনি স্বাভাবিক ক্ষেত্রে চাপ, কোনো কিছুর উপর চাপ সিম্পলিভাবে হচ্ছে আমরা এভাবে করতে পারি। কিন্তু আমরা তরলের ক্ষেত্রে চাপটা কীভাবে বের করবো? তরলের ক্ষেত্রে চাপ হচ্ছে, আচ্ছা আমরা যখন জানি যে এফ ভাগ এ, এটা থেকেই আমরা করতে পারি। এখানে এফ বলতে বস্তুর কিন্তু আসলে ওয়েট বোঝাচ্ছে, এখানে এফ বলতে বস্তুর ওয়েট। তরলের ক্ষেত্রে কিন্তু বস্তুটা কী করবে, একটা ওয়েট প্রদান করবে। তো এখানে হচ্ছে আমাদের এমজি আমরা বলতে পারি, আর নিচে হচ্ছে এ ঠিক থাকবে। এখন তরলের কিন্তু একটা ঘনত্ব থাকবে আর তরলের একটা আয়তন থাকবে। এখানে তরলের কোনো ভর এখানে ক্রিয়া করবে না, এখানে আয়তনটা আমাদের কাজ লাগবে। তাহলে আমরা জানি রো সমান কি, এম ভাগ ভি। এখান থেকে যদি আমরা এম এর মানটা বের করে নিই তাহলে আমাদের কী হচ্ছে, রো ভি সমান এম। তাহলে আমরা লিখতে পারবো ভি রো জি। আচ্ছা, তারপরে সরি, ভি রো জি আর নিচে এম। আচ্ছা, আয়তনকে যদি আমরা আবার ভাঙাই, আয়তনকে আমরা জানি আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করি তাহলে কি আমরা আয়তন পাবো না? তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা যদি গুণ করি তাহলে এখানে আমি এ এইচ যদি বসাই দিই তাহলে কি কোনো পরিবর্তন হবে? ভি এর পরিবর্তন হবে না। তারপরে রো জি, আগেরগুলো ঠিক থাকলো, নিচে এম। আমি এতটুকু করলাম, এই যে এ আর এ কেটে যাবে, ক্ষেত্রফলটা এখানে ক্রিয়া করবে না। তাহলে হচ্ছে আমাদের এইচ রো জি। বেসিক সূত্র হচ্ছে আমাদের এটা। আমাদের যদি তরলের মধ্যে চাপ নির্ণয় করতে বলে তাহলে পি সমান এইচ রো জি। এতটুকু অংশ হচ্ছে আমরা কি করব, এতটুকু অংশ হচ্ছে আমরা তরলের যে চাপ সেটা বের করার জন্য এই সূত্রটি ইউজ করব। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে, পৃষ্ঠা 134। এখানে তরলের ভিতরে চাপ নির্ণয় করা, প্রেশার ইন লিকুইডস, লিকুইডের মধ্যে কীভাবে আমরা প্রেশারটা ফাইন্ড আউট করবো, সেই জন্য হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস তোমাদের এখানে লেখ দিয়ে দেখানো হয়েছে যে এখানে গভীরতার সাথে কিন্তু চাপের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যত গভীরে যাওয়া যায় ততই কিন্তু তরল আমাদের চাপ প্রয়োগ করবে। এখানে এখানে দেখো, এখানে দেওয়া আছে যে প্রতি 10 মিটার গভীরতায় বাতাসের চাপের সমপরিমাণ চাপ বেড়ে যায়। তো বাতাসের চাপ বলতে কী বোঝাচ্ছে? বাতাসের চাপ বলতে একটা স্ট্যান্ডার্ড যে মান আছে বাতাসের বায়ুমণ্ডলের চাপের, সেটা হচ্ছে যেটাকে আমরা বলবো 1 অ্যাটমসফিয়ার চাপ বা 1 অ্যাটম চাপের কথা বলা আছে। তাহলে তার প্রতি গভীরতায়, প্রতি 10 মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার তরল চাপ প্রয়োগ করবে। তো গভীরতার সাথে অবশ্যই আমাদের চাপের সম্পর্ক রয়েছে। এই জন্য হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে দেখো এখানে 0, যদি হচ্ছে গভীরতা 1 মিটার বাড়ে তাহলে চাপ বেড়ে কত যাচ্ছে, 100। যদি 2 মিটার বাড়ে তাহলে চাপ বেড়ে চলে যাচ্ছে, সরি এখানে 2 মিটার না, কিলোমিটার দেখানো হয়েছে। 2 কিলোমিটার যদি বাড়ে 200 অ্যাটমসফিয়ার চাপ বেড়ে যাচ্ছে, এরকম করে। সো এই লেকটা তোমরা বুঝতে পারছো, এগুলো না পড়লে বোঝা যাবে না। হ্যাঁ, দেন হচ্ছে আমরা মেন যে অধ্যায়ের একটা মেইন টপিক, সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র নিয়ে এখন আলোচনা করবো আমরা। তার আগে বলি আর্কিমিডিসের সূত্রটা কী আসলে। আর্কিমিডিসের সূত্র হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা পানিতে ফেলে দেই, সেই বস্তুটা যে পরিমাণ ওজন হারাবে, ওই ওজনটা বস্তুটা যত পরিমাণ পানি অপসারণ করবে তার ওজনের সমান হবে। তাহলে আর্কিমিডিসের সূত্র অনুসারে কি, আর্কিমিডিসের সূত্র মেন থিম হচ্ছে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন কি হবে, ইকুয়াল হবে অপসারিত তরলের ওজন। অপসারিত তরল বলতে কী বোঝাচ্ছি? অপসারিত তরল বলতে বস্তুটা কতটুকু পানি অপসারণ করছে তার ওজনকে এখানে আমি বোঝাতে চাচ্ছি, যে তরলের ওজন। তো এটা হচ্ছে একটা আর্কিমিডিসের মেইন কনসেপ্ট, যে বস্তু যতটুকু
ওজন হারাবে সেটা হচ্ছে অপসারিত তরলের ওজনটার সমান হবে। আরেকটা জিনিস, আর্কিমিডিসের সূত্রের সাথে আরেকটা জিনিসের সাথে আমরা আর্কিমিডিসকে প্রমাণ করতে পারি। যদি প্লবতা ইকুয়াল যদি হয় অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, এই জিনিসটা যদি হয় তাহলে হচ্ছে আমরা আর্কিমিডিসের সূত্রকে প্রমাণ করতে পারবো। আমি অলরেডি আর্কিমিডিসের সূত্র বললাম যে আর্কিমিডিসের সূত্রটা আসলে কী, এবং এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা আর্কিমিডিসের সূত্রকে প্রুভ করব। তো প্রুভ করার আগে আরও কিছু কথা বলে নেই, যে আরও কিছু এই আর্কিমিডিসের সূত্রের উপর বেস করে আরও কিছু কিন্তু প্রশ্ন আসে। সেটা হচ্ছে কীরকম, যে বস্তুটি ভাসবে না ডুববে এই বিষয়টি জানার জন্য আমাদেরকে ঘনত্ব বিষয়টা চিন্তা করতে হবে। ঘনত্ব বস্তুর ঘনত্বের সাথে তুলনা করতে হবে। অর্থাৎ যে তরলের মধ্যে আমরা বস্তুটিকে ডুবাচ্ছি তার যদি ঘনত্ব যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে। পানি বা যে কোনো তরলের কথা যদি বলে তাহলে ডুবে যাবে পানিতে, বা ওই তরলে ডুবে যাবে। তো ভাষা, ধরো মনে করি আমি হচ্ছে বস্তুর বাতাসে ওজন যদি কত হয় ডাব্লু, আর পানিতে যদি না, পানিতে না অপসারিত তরলের ওজন যদি হয়, অপসারিত তরলের ওজন যদি হয় কত W1, এই দুটো বিষয়ের সাহায্যে আমরা ভাসবে না ডুববে সেটা তুলনা করতে পারি। একটা হচ্ছে যে যদি বাতাসে বস্তুটির ওজন যদি হয় কত W1 ইজ গ্রেটার দেন যদি হয় W যদি হয় ইজ গ্রেটার দেন W1 এর, অর্থাৎ বাতাসে বস্তুটির ওজন যদি বেশি হয় এবং অপসারিত তরলের চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তুটি কী হবে, ডুবে যাবে। আরেকটা কি, যদি দুইটা ইকুয়াল হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত থাকবে। আর যদি W ইজ লেস দেন W1 যদি হয় তাহলে কি হবে, আংশিক নিমজ্জিত থাকবে। তো এই কনসেপ্টটা অবশ্যই বোঝা দরকার, কারণ বস্তুটা ভাসবে না ডুববে এর ওপর বেস করেই আমরা করতে পারি। আরেকটা জিনিস ঘনত্বের সাথে তুলনা করতে পারি। আর খ নম্বরের প্রশ্নে কিন্তু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এক টুকরা লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন? তো এই প্রশ্নটা হচ্ছে বোর্ডের প্রশ্ন এসেছিলো এরকম, বা কোনো স্কুলে এরকম একটা প্রশ্ন এসেছিলো, স্টুডেন্ট খাতা লিখছে যে হচ্ছে সবই আল্লাহ লীলা খেলা। তো এরকম অ্যান্সার দেওয়া যাবে না যাতে টিচার দেখে হাসে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এক টুকরা লোহার ঘনত্বটা ইজ গ্রেটার দেন হয় তরলের যে ওই লোহাটা যতটুকু পানি অপসারণ করে তার ঘনত্ব চেয়ে বেশি হয়। যদি সেটাকে আমরা রো টু ধরি তাহলে তার ঘনত্ব চেয়ে যদি বেশি হয় তাহলে ডুবে যায়। আর লোহার তৈরি জাহাজ ভাসার কারণ হচ্ছে জাহাজ কিন্তু হচ্ছে অনেক বিশাল এবং সে অনেক পানি অপসারণ করে। তার ওই পানির অপসারণের ফলে ওই পানির যে আমাদের যে ঘনত্বটা আর জাহাজের যে ঘনত্ব তার থেকে বেশি হয়ে যায়, এই জন্য জাহাজটা ভেসে থাকে। তো এটা হচ্ছে মেন বিষয়। এখন হচ্ছে আর্কিমিডিসের সূত্রের সাহায্যে আমরা হচ্ছে নেক্সট দিনে আর্কিমিডিসের সূত্রের উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন সলভ করব। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে হচ্ছে এই স্কুল কলেজ বন্ধের মুহূর্তে স্টুডেন্টদের অনেক উপকার হয়। অনেকে হয়তো বাসায় বসে আছে, তাদের সময়গুলো যাতে কাটে শিক্ষার মাধ্যমে। তো এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।